ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব রোম সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে। রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 753 অব্দে গড়ে উঠেছিল এবং 1453 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে। অর্থাৎ প্রায় 2100 বছর আগে, আজ থেকে 2100 বছর আগে রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। তোমরা একথা জানো যে গ্রিক সভ্যতা আর পতন ঘটে ম্যাসিডন সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে। রোমান সাম্রাজ্য রোমকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং খ্রিস্টপূর্ব 753 অব্দে, অর্থাৎ যিশুর জন্মের 753 আগে রোম নগরী প্রতিষ্ঠার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্য গড়ে ওঠে। আর 1453 সালে কনস্ট্যান্টিনোপলের পতনের সঙ্গে সঙ্গে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। যাই হোক, এই সময়কালে রোমের বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা, বিভিন্ন সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, এসব সম্পর্কে তোমরা জানো। আজকের আলোচনার বিষয় হলো রোম সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থা। এটা অমানবিক একটা ব্যবস্থা। এটা গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্রগুলিতে গড়ে উঠেছিল এবং সেখানে বিভিন্ন পণ্ডিত এটাকে স্বাভাবিক ব্যবস্থা বলে মনে করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটাকে মানবিক একটা প্রথা বা ব্যবস্থা বলবো না। রোম সাম্রাজ্যে যে সভ্যতা গড়ে উঠেছিল, রোমান সভ্যতা, রোমান সভ্যতার সবথেকে বড় অবদান হলো রোমান আইন। রোমান দার্শনিকরা রোমান আইন তৈরি করেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে। সেই রোমান আইনের অবদানের কথা আমরা আধুনিক যুগেও অস্বীকার করতে পারি না এবং আধুনিক রাষ্ট্র কাঠামোতে রোমান আইনকে গ্রহণ করা হয়েছে। রোমে এত উন্নত সভ্যতা গড়ে উঠলেও সেখানে কিন্তু কৃতদাস ব্যবস্থা ছিল এবং রোমের কৃতদাস স্লেভ সিস্টেম, কৃতদাস ব্যবস্থা, এটা ব্যাপক আকার ধারণ করেছিল। দেখো, গ্রিসে যে স্লেভ সিস্টেম দীর্ঘদিন ধরে চলেছিল তার ধারাবাহিক প্রভাব রোমান সাম্রাজ্যের উপর পড়েছে। রোমান সাম্রাজ্যের নাগরিকদের, রোমান যুগের মানুষদের প্যাট্রিশিয়ান অর্থাৎ অভিজাত শ্রেণী, 2 নাম্বার হচ্ছে প্লেবিয়ান অর্থাৎ সাধারণ মানুষ, 3 নাম্বার প্রভুর অধীনে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে যারা কাজ করত, তারা এই 3টি শ্রেণীতে অর্থাৎ প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান এবং যারা মালিকের অধীন কাজ করত, তারা এই 3টি শ্রেণীতে রোমের মানুষকে ভাগ করা হয়েছিল। এই 3টি শ্রেণী বিভাগ রোম সাম্রাজ্যে আমরা দেখতে পাই। এই যে প্রভুর অর্থাৎ মাস্টার, কৃতদাস মালিকের, জমির মালিকের অধীন যারা কাজ করত, তারা কিন্তু মালিকের সম্পত্তি হিসাবে গণ্য হতো। এই যে স্লেভরা অর্থাৎ এই যে শ্রেণী, 3 নাম্বার যে শ্রেণী,
যারা মালিকের অধীন কাজ করত তারা সংখ্যায় বেশি ছিল। রোমের জনসংখ্যার অধিকাংশ ছিল কৃতদাস বা দাস। এই যে রোমের শাসকেরা শত্রু দেশের যুদ্ধবন্দীদের পরাজিত করে তাদের কৃতদাসে পরিণত করত। ইউরোপ থেকে বহু কৃতদাস তারা ধরে নিয়ে যেত ভূমধ্য সাগরের বিভিন্ন এলাকা থেকে, যেমন কেন্ট, জার্মান, থ্রেশিয়ান, কার্থেজিয়ান, এই সমস্ত জায়গা থেকে রোমান শাসকরা কৃতদাস সংগ্রহ করতেন। রোমান কৃতদাস ব্যবস্থার ব্যাপকতা কতটা ছিল, এই যে কৃতদাস যারা ছিলেন তাদের সংখ্যা কত ছিল এবং তাদের সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। সংখ্যাটা থেকে কম ছিল না বেশি ছিল? প্রথমেই আমরা বলবো কৃতদাসদের সংখ্যা বেশি ছিল, মালিকের সংখ্যা কম ছিল। রোমান সম্রাটরা নিরোর রাজপ্রাসাদে, রোমান সম্রাট একজন, তার নাম নিরোর, তিনি তার রাজপ্রাসাদে 400 কৃতদাস বা দাসকে নিয়োগ করেন, যারা ধনী কৃতদাস মালিক, অনেক জমির এবং অর্থের মালিক। তারা প্রত্যেকেই 10,000 থেকে 20,000 কৃতদাস রাখতে পারত। রোমের যে ইকোনমি, রোমান সাম্রাজ্যের যে অর্থনীতি, সেটা নির্ভর করত কৃতদাসদের ভূমিকার উপর। কৃতদাসেরা যে শ্রমশক্তি কাজে লাগাতো, শ্রমশক্তি দিতে বাধ্য হতো, সেই শ্রমশক্তির উপর রোমের উৎপাদন ব্যবস্থা নির্ভরশীল ছিল, রোমের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভরশীল ছিল। রোমান সম্রাটরা কৃতদাস মালিকদের কাছ থেকে ট্যাক্স আদায় করত। একজন কৃতদাস মালিকের, আমি বলেছি, 10,000 থেকে 20,000 কৃতদাস থাকত। সেই সংখ্যার ভিত্তিতে কৃতদাস মালিককে সম্রাট ট্যাক্স দিত। তাহলে আমরা দেখছি সম্রাটরা এই কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করতেন, সম্রাটরা এই কৃতদাস ব্যবস্থাকে স্বাভাবিক মনে করতেন। এই ট্যাক্স কিন্তু কৃতদাস মালিকরা কৃতদাসদের খাটিয়ে পরিশ্রম করিয়ে ট্যাক্সের অর্থ তোমার সম্রাটকে দিতেন। কৃতদাস মালিকরা এই যে স্লেভদের মানে যে শোষণ করত, অত্যাচার করত, সেখানে সম্রাটদের মদত ছিল, সম্রাটদের অনুমতি ছিল। একজন বিখ্যাত ঐতিহাসিক গ্র্যান্ট বলেন, স্লেভ মালিকরা, কৃতদাস মালিকরা স্বাধীন সিটিজেনদের ব্যবহার করত বিভিন্ন কাজে। মালিক এবং তার পরিবারের মানুষের পোশাক পরিধান করানোর বিষয়ে, পোশাক পরিষ্কার করার বিষয়ে, বাড়ি ঘর পরিষ্কার করার বিষয়ে, স্নান করার, গামছা বহন করার বিষয়ে নিয়োগ করত এবং তার পাশাপাশি কৃষিকাজে নিয়োগ করত। এবার আমরা আলোচনা করব রোমে এত সংখ্যক কৃতদাস, তার কারণ কি? আমরা আলোচনায় উল্লেখ করব। কি উল্লেখ করব? দরিদ্র মানুষ, রোমের যারা গরিব মানুষ,
তাদের অভাবের কারণে পুত্র সন্তানকে বন্ধক রাখত কৃতদাস মালিকের কাছে। কৃতদাস মালিক ওই বন্ধকি সন্তানদের কাজ করিয়ে নিত, আর তারা এই বন্ধক দেওয়ার মাধ্যমে কিছু অর্থ পেত। তাহলে রোমের এইভাবে কৃতদাসের সংখ্যা বাড়ে। নাম্বার 2, রোমের এত পরিমাণ যে স্লেভ, এত পরিমাণ দাস, কৃতদাস, তার আর একটা কারণ হলো ইতিপূর্বে যে গ্রীসে কৃতদাস ব্যবস্থা ছিল এবং এবং বিদ্যমান গ্রীসের যে কৃতদাস ব্যবস্থা, তার প্রভাব রোমে পড়েছে, যার ফলে রোমে কৃতদাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 3 নাম্বার, রোমের সম্রাটরা ক্রমাগত যুদ্ধ করত, আর যুদ্ধে জয়লাভ করত। যুদ্ধে জয়লাভ করার অর্থ কি? যুদ্ধে জয়লাভের অর্থ হলো যুদ্ধবন্দীদের, সেনাদের বন্দি করে তাদের কৃতদাসে পরিণত করতেন। 4 নাম্বার, আর রোমান সম্রাটরা বাইরে থেকে সস্তায় সহজে শ্রমিক কিনত, সেই শ্রমিকদের কৃতদাসে পরিণত করত। এবার আমরা আলোচনা করব রোমান বা রোমের সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থার বৈশিষ্ট্য। এই যে কৃতদাস ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে কি কি ছিল সেগুলো আমরা আলোচনা করব। দেখো, আজকের ভিডিওর আলোচনা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, এবং তোমরাও এটা যখন শুনবে তখন তোমাদেরও কষ্ট হবে, মনে লাগবে, দুঃখ লাগবে। তবু আমাদের ইতিহাস জানতে হবে। আমরা ইতিহাস পড়ে শিক্ষা নেব। 1 নাম্বার, কৃতদাস সৃষ্টি। রোমান সাম্রাজ্যের যে কৃতদাস ব্যবস্থা ছিল, তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য কৃতদাস সৃষ্টি। কৃতদাস সৃষ্টি কিভাবে হলো, আমরা কৃতদাসদের সংখ্যা বৃদ্ধির কারণগুলোর মধ্যেই পেয়ে যাব। 1 নাম্বার, যুদ্ধবন্দী। সম্রাটরা যুদ্ধে পরাজিত করত যাদের, সেই সেনাদের এবং সেই রাজ্যের সাধারণ অনেক মানুষকে বন্দি করে তাদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে তারা বিক্রি করে দিত কৃতদাস হিসাবে, আবার কিছু হত্যা করত। নাম্বার 2, দারিদ্রতা। রোমের মানুষের যে অর্থ কষ্ট, গরিব মানুষ, তারা তাদের সন্তান বিক্রি করতে বাধ্য হতো। পিতা মাতা এই অমানবিক কাজটা করতে বাধ্য হতেন, তাদের অর্থ কষ্টের কারণে তারা কিন্তু বিক্রি করে দিতেন। এইভাবে রোমে যে কৃতদাস, সেই কৃতদাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কৃতদাস সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক ডয়েনিসিয়াস কি বলেছেন? তিনি বলেছেন যে রোমের একজন বিখ্যাত সম্রাট রোমুলাস, তোমরা জানো, এই রোমুলাসরা সন্তান বেচার অধিকার কৃতদাসদের দিয়েছিলেন। এ কি অমানবিক শাসক যে তুমি সন্তান বেচতে পারবে, বেচার অধিকার দিলাম, রাইট টু সেলফ, তোমার নিজের সন্তানকে তুমি বিক্রি করতে পারবে। এই যে অধিকার দেওয়া, অনেক সময় মানুষ অভাবের তাড়নায়, কষ্ট, দুঃখ, আর্থিক সংকট নিবারণের জন্য সন্তান বিক্রি করতে পারে। আজকের সমাজেও আমরা হয়তো খোঁজ করলে পাবো কি ঘটে এমন ঘটনা। কৃতদাস ব্যবস্থা নেই, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে সম্রাট যদি তাদের সন্তান বেচার অধিকার দেন, তাহলে সেই বিক্রি করা সন্তান তারা তো কৃতদাস হবেই। 3 নাম্বার, অনাথ। যেসব অবৈধ সন্তান জন্মগ্রহণ করত, যাদের পিতা মাতা নির্দিষ্টভাবে নেই, তারা অবহেলিত,
তারা পরিত্যক্ত। এই সব শিশুদের কেউ পালন করে বড় করে তাদেরকেও বিক্রি করত। 4 নাম্বার, কৃতদাস সৃষ্টির 4 নাম্বার কারণ, ঋণ ভারে জর্জরিত দরিদ্র মানুষ, দরিদ্র কৃতদাস, তারা ঋণ পরিশোধ করবার জন্যে তাদের সন্তানদের বিক্রি করতেন। এভাবেও কৃতদাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কৃতদাস সৃষ্টি হয়েছে। আর 5 নাম্বার হচ্ছে জন্মসূত্রে কৃতদাস। কৃতদাস দ্বারা অর্থাৎ কৃতদাসীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান কৃতদাস হিসাবে তো গণ্য হবে স্বাভাবিক। তা এইভাবে আমরা দেখলাম 5 ভাবে রোমের কৃতদাস ব্যবস্থাতে কৃতদাস সৃষ্টি হয়েছে। নাম্বার 2, অধিকার এবং স্বাধীনতাবিহীনতা। রোমান সাম্রাজ্যের যে দাস ব্যবস্থা, কৃতদাস ব্যবস্থা, সেই কৃতদাসদের অধিকার এবং স্বাধীনতা ছিল না। তারা তারা সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে পুরো পরাধীন ছিল। রাষ্ট্রের কোনো কাজে কৃতদাসরা অংশ নিতে পারত না। যারা নাগরিক তারাই জমির মালিক, কৃতদাস মালিক, ধনী, তারাই রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারত। কিন্তু সাধারণ কৃতদাস তারা সম্পূর্ণভাবে পরাধীন ছিল। তাদের 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 রাজনৈতিক অধিকার ছিল না, সামাজিক মর্যাদা ছিল না। আর যে ল ছিল রোমান সাম্রাজ্যের যে ল, সেখানে সিটিজেন রাইটস ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে সংবিধানে সিটিজেনের রাইট আছে, সেই রাইট কার্যকরী হচ্ছে না। লাইফ, রাইট টু লাইফ, জীবনে বেঁচে থাকার অধিকার আছে, আমাদের দেশে সংবিধানের 21 ধারায় উল্লেখ আছে। তাও জীবন দুষ্কৃতীরা কেড়ে নিচ্ছে। সেখানে আইন তার সুবিচার দিতে পারে না। সেখানে আইন, বিচার ব্যবস্থা আইন অনুযায়ী বিচার করার সাহস পায় না। সুতরাং সেই যুগে দাঁড়িয়ে তাহলে আমরা দেখছি যে কি করে রোমের কৃতদাসদের অধিকার থাকবে আর কি করে তারা স্বাধীনতা ভোগ করবে। যারা প্রপার্টির মালিক, যারা জমির মালিক, তারাই তো কৃতদাস মালিক না। তাহলে সেই কৃতদাসদের বলো তো কি স্বাধীনতা থাকবে, কি রাইটস থাকবে, কি ফ্রিডম থাকবে? দে হ্যাড নো ফ্রিডম অ্যান্ড রাইটস। আমরা এবারে দেখব যে বেঁচে থাকার যে আনন্দ, মানুষের বাঁচে কেন মানুষ, সুখ দুঃখ আনন্দ মানুষের জীবনে থাকবে, কিন্তু বেঁচে থাকার কোনো আনন্দ রোমানদের ছিল না। রোমান কৃতদাসরা সেনাতে উচ্চ পদে নিয়োগ হতো না, সাধারণ সেনা হিসাবে তারা কাজ করত। সুতরাং তারা কোনো আনন্দ উৎসবে তারা যোগ দিতে পারত না। 3 নাম্বার, রোমের কৃতদাস ব্যবস্থার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাজকর্ম। কৃতদাসদের কি কাজকর্ম করিয়ে নেওয়া হতো আমরা দেখব। কৃতদাস মালিকরা তাদের বাড়িতে, খামার বাড়িতে, তাদের যেখানে ফসল তোলা হয়, ফসল ঝাড়া হয় জমির থেকে, সব কৃতদাসরাই করে, কিন্তু সেখানে কাজ করে নেওয়া হয়, ঘর পরিষ্কার করে নেওয়া হয়, বাসন পরিষ্কার করে নেওয়া হতো, রান্না করিয়ে নেওয়া হতো, জামা কাপড় কাচিয়ে নেওয়া হতো। এই সমস্ত কাজকর্ম রোমান কৃতদাসদের করতে হয়েছে না, শুধু করতে বাধ্য করা হয়েছে এবং তারা করেছে। এটাই হলো সত্যি। এবার আর কি 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 কাজ করেছে তোমার যারা কৃতদাস, তারা কৃষিকাজ এবং শিল্পে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কৃষি এবং শিল্পে, কৃষি আমরা আজকেই আলোচনা করেছি। রোম সভ্যতার যে ভিত্তি, যে রাজনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, তার মূল হলো অর্থনৈতিক কাঠামো। আর এই অর্থ ব্যবস্থার মূলে হলো তোমার স্লেভরা, অর্থাৎ কৃতদাসরা। তারা উৎপাদন করত, তারা ফসল ফলাতো। ফসল কিন্তু উৎপাদন
রোমের কৃতদাস মালিকরা করতো না, যারা রাষ্ট্রীয় কাজে অংশ নিত তারা করতো না। উৎপাদন করত একমাত্র তোমার শ্রমজীবী উৎপাদনকারী অর্থাৎ কৃতদাসরা। তাহলে কি কি উৎপাদন করত কৃতদাসরা? গম উৎপাদন করত, জলপাই উৎপাদন করত, আঙুর উৎপাদন করত। আঙুর থেকে মদ তৈরি হতো। আঙুর থেকে যে মদ তৈরি হতো সেটা কৃতদাসদের কাজ করিয়ে নেওয়ার আগে পান করতে দেওয়া হতো। যখন কাজ করবে তখন সেই মদ পান করানো হতো এবং কাজের শেষেও মদ পান করানো হতো। এটার মানে কি? কৃতদাস মালিকরা যাতে কৃতদাসরা কোনো অন্যায়ের প্রতিবাদ না করে, যাতে তারা অস্বাভাবিক থাকে, হ্যাঁ, অস্বাভাবিক থাকে, অ্যাবনর্মাল থাকে, তারা যাতে আমরা যে অন্যায় করছি সেটা যাতে বুঝতে না পারে, অর্থাৎ মরাল ক্যারেক্টার এইটাকে নষ্ট করার জন্যে কৃতদাস মালিকরা সেই মদ তাদের পানের সুযোগ করে দিত, কাজ করানোর আগে, কাজ করানোর সময় এবং কাজ করানোর পরে। এবং একথা সত্যি। কি সত্যি? মদটা আজকের সমাজে যেমন চা কফি, তখনকার রোমান সাম্রাজ্যের চা কফি মতোই তাদের ব্যবহার করা হতো, খেতে পান করতে দেওয়া হতো। আর তাহলে আর একটা যে জিনিস তৈরি হতো জলপাই। জলপাই এটা থেকে অলিভ অয়েল তৈরি হতো জলপাই থেকে। এই অলিভ অয়েল তোমার রান্নার কাজে ব্যবহার করত। এই জলপাই ফলটা এটা উৎপাদন করত তোমার রোমের যারা কৃতদাস তারা। 5 নাম্বার, কৃষিকাজ এবং শিল্পে লাগাতো এটা রোমের কৃতদাসদের। আর এবার ব্যবসার কাজে রোমের কৃতদাস মালিকরা কৃতদাসদের ব্যবসার কাজে লাগাতো, দোকানে তাদের দোকান ছিল, দোকানের কাজে লাগাতো। আর ওই যারা সেলুন যেটা আমরা বলি, ক্ষৌর কার্য, চুল কাটা, এই সমস্ত কাজে তাদেরকে লাগাতো। আর কৃতদাস যে ব্যবসা করতো, তারা কৃতদাসদের মানে বিক্রি করতো, সেই কাজেও কৃতদাসদের লাগাতো রোমান কৃতদাস মালিকরা। আর কি বলো, এই যে কৃতদাসরা কাজ করতে বাধ্য থাকতো, তোমার যুদ্ধে সুদের বিনিময়ে টাকা খাটানো, যে কাজটা সুদের বিনিময়ে টাকা খাটাতো কৃতদাস মালিকরা, সে কাজও করিয়ে নিত কাদের দিয়ে? কৃতদাসদের দিয়ে। আর মহাজনীর যে কাজ, মহাজনীর সুদের কারবার যে কাজকর্মগুলো ছিল সেগুলো কৃতদাসদের দিয়ে করিয়ে নেওয়া হতো। নেক্সট হচ্ছে আমরা দেখব যে কৃতদাসদের যে কাজ করিয়ে নেওয়া হতো নির্মাণ কাজ। এই যে নির্মাণ কাজ কি? বড় বড় রাজপ্রাসাদ সম্রাটদের তৈরি করা হয়েছিল, সেই রাজপ্রাসাদ তৈরির কাজে কৃতদাসদের কাজে লাগানো হয়েছে। সাধারণ কৃতদাস মালিকদের যে বাড়ি ঘর, সেগুলির কাজে কৃতদাসদের কাজে লাগানো হয়েছে। অট্টালিকা, বড় বড় যে অট্টালিকা সভ্যতার, সে সমস্ত কাজে কৃতদাসদের কাজে লাগানো হয়েছে। পাকা পয়ঃপ্রণালী, নগরের যে ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশনের যে ব্যবস্থা, সেইগুলো তৈরির ক্ষেত্রে, রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে, সেতু তৈরির ক্ষেত্রে কৃতদাসদের কাজে লাগানো হতো। নেক্সট আমরা আলোচনা করব যে অন্যান্য কি কাজ করিয়ে নেওয়া হতো কৃতদাসদের। অন্যান্য আরও অনেক কাজ করিয়ে নেওয়া হতো। সুতোর মিস্ত্রির কাজ করিয়ে নেওয়া হতো। ঠেলা গাড়ি, তোমরা এখনও দেখবে কলকাতায় গেলে ঠেলা গাড়ি এতে মানুষ চড়ে যাচ্ছে, আর দরিদ্র মানুষ উপায় না থেকে ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। এই যে অমানবিক, এটা তখন ব্যাপকভাবে ছিল। ঠেলা গাড়ি মানুষকে, অর্থাৎ কৃতদাসদের টানতে হতো। যোদ্ধা হিসাবে কিনতো তারা, যোদ্ধা হিসাবে আবার অনেক সময় বিক্রিও করতো। এইবার আমি আসবো কৃতদাস ব্যবসা। কৃতদাস ব্যবসা রোমান কৃতদাস ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। কৃতদাস ব্যবসা, এর সঙ্গে যুক্ত কি? দাস বাজার ছিল কৃতদাসদের। সেই বাজারে
তোলা হতো। যেমন একটা বাজারের নাম আমি এখন উল্লেখ করছি, তোমার ডেলোস। ডেলোস ছিল খুব বড় বাজার, রোমের একটা জায়গা। সেনাদের বন্দি করে পাইকারি দামে এখানে বিক্রি করা হতো। খুচরো দামেও কৃতদাসদের বিক্রি করা হতো, আবার পাইকারি একসঙ্গে অনেক কৃতদাস ঠাউকো বিক্রি করার ব্যবস্থা ছিল। এম্পায়ার অর্থাৎ সম্রাট জুলিয়াস সিজার তিনি কিন্তু এই পাইকারিভাবে অনেক কৃতদাস একসঙ্গে বেচার অধিকার কৃতদাস মালিকদের দিয়েছিলেন জুলিয়াস সিজার। তোমরা জানো একজন বিখ্যাত সম্রাট। কাপুয়া একটা দাস বাজার ছিল, কাপুয়া। নেক্সট হচ্ছে যে ক্রয় বিক্রয়, যখন ধরো কৃতদাসদের বিক্রি করা হতো, তাদেরকে কেউ কিনতো, কিন্তু অন্য কৃতদাস মালিক কিনছে, আর এক কৃতদাস মালিক বেচছে। সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা কৃতদাসের মাথায় একটা মালা পরিয়ে দেওয়া হতো, মাথায় একটা মালা পরিয়ে দেওয়া হতো। হ্যাঁ, মালা পরিয়ে দেওয়া হতো, আর পায়ে চকের দাগ দেওয়া হতো। মাথায় মালা আর পায়ে সাদা চকে দাগ দেওয়ার ব্যবস্থা ছিল। আর কি ছিল জানো? বিদেশ থেকে যেসব দাস নেওয়া হতো তাদের কান ফুটো করা হতো। বিদেশ থেকে যেসব দাস কিনে নেওয়া হতো তারা বিদেশি দাস, সুতরাং তাদের আলাদা চিহ্ন ছিল, সেই সিম্বল ছিল, তাদের কান ফুটো করে দেওয়া হতো। আর আর প্রত্যেকটা কৃতদাসের গলাতে বোর্ড ঝুলিয়ে দেওয়া হতো। খুব খারাপ লাগছে বলতে, আমার পড়াইতেও বাজে লাগছে। বোর্ড কি? সেই বোর্ডে সেই কৃতদাসের নাম ঠিকানা লেখা থাকতো। আর সে নিরোগ কি না, তার রোগ আছে কি না, তার সার্টিফিকেট সে বিষয়ে লেখা থাকতো যে এ নিরোগ। তারপরে পালিয়ে গেলে, হ্যাঁ, অনেকে পালিয়ে যেত, অনেকে আত্মহত্যা করত, অনেকে সেই আত্মহত্যার প্রবণতা আছে কিনা সেটাও কিন্তু ওই বোর্ডে লেখা থাকতো। ভাবতে অবাক লাগছে, আমাদের পড়তেও অবাক লাগছে, জানতেও আমাদের কষ্ট লাগছে। করার কিছু নেই, আমাদের অভিজ্ঞতা নিতে হবে। তাহলে একজন কৃতদাসকে তার মাথায় মালা পরিয়ে দেওয়া হতো, পায়ে সাদা চকের দাগ দেওয়া হতো। আত্মহত্যার প্রবণতা আছে কিনা সে বিষয়ে ওই বোর্ডে লেখা থাকতো, গলায় যেটা ঝুলিয়ে দেওয়া হতো। আর সে বিদেশ থেকে আসলে কানটা ফুটো করা হতো। তাহলে এত কিছু লেখা থাকতো। তারপরে কৃতদাস বিক্রি হয়ে গেল, কৃতদাস মালিক আর এক মালিক কিনে নিয়ে গেল। তারপর 6 মাস টাইম থাকতো, 6 মাসের মধ্যে কোনো কৃতদাসের রোগ ধরা পড়লো, তাহলে সেই কৃতদাসকে আবার আগের মালিকের কাছে ফেরত দেওয়া হতো। এত একটা অমানবিক বিষয় সেই সময়ে ছিল, সম্রাটরা স্বীকার করতেন। মানবিক মূল্যবোধ সম্রাটদের ছিল না। এইবার আমরা 5 নম্বরে দেখব যে মূল্য এবং আয়, অর্থাৎ কৃতদাসদের, যারা কৃতদাস তাদের দাম কেমন ছিল। যারা শিক্ষিত মানুষ, কৃতদাস মানুষ বলা যায় না ওই সময়ে, শিক্ষিত কৃতদাস, তাদের দাম বেশি ছিল। সুন্দরী মেয়েদের দাম বেশি ছিল। যে কৃতদাসের বয়স অল্প, শক্তি সামর্থ্য বেশি, কাজ বেশি করতে পারবে, তাদের দাম বেশি ছিল। আর অনেক সময় কি করতো জানো? বেশি দামে বেচার জন্যে মালিকরা পতিতালয় তৈরি করত। সেই পতিতালয়, প্রস্টিটিউট যেটা বলা হয়, সেখানে বিক্রি করতো, তাদের দাম বেশি ছিল। আজকে বিশ্বায়নের যুগে মেয়েদের কিন্তু এখন অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। আমাদের এই কৃতদাস ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয় বিশ্বে এমন এমন কিছু ঘটনা ঘটে, সেটা বিতর্কের ব্যাপার, আমি আলোচনা করছি না। 5 নাম্বার, দুর্দশাগ্রস্ত জীবন। এবার আমি কৃতদাস ব্যবস্থার আর একটা বৈশিষ্ট্য, দুর্দশাগ্রস্ত জীবন।
যারা মাস্টার, মাস্টার মানে কৃতদাস মালিক, অনেক কিছু বলা যায়, প্রভু বলা যায়, মাস্টার বলা যায় ইংরেজিতে, আর বলা যায় জমির মালিক, ল্যান্ড মালিক, কৃতদাস মালিক ইত্যাদি। তো এদের আচরণ খুব খারাপ ছিল, অমানবিক আচরণ ছিল। হ্যাঁ, এরা যে মালিকের কাছ থেকে অত্যাচারিত হচ্ছে, কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে? আজকের সমাজেও যে আইনি ব্যবস্থা, তা আমরা দেখতে পাই ধনীদের স্বার্থে আইন। এখানে কিন্তু কোনো ব্যবস্থাই ছিল না, কোনো ল ছিল, তাদেরকে জব্দ করার জন্য ল ছিল, তাই তারা কিন্তু কোনো আইনের আশ্রয় নিতে পারত না, মানবিক অমানবিক আচরণ করত কৃতদাস মালিকরা। শারীরিক নির্যাতন করত, শারীরিক নির্যাতন করত। তোমরা জানো বিখ্যাত দার্শনিক প্লেটো, প্লেটো সক্রেটিসের শিষ্য, অ্যারিস্টটলের গুরু প্লেটো, তার বিখ্যাত গ্রন্থ আছে, লজ গ্রন্থ আছে, রিপাবলিক গ্রন্থ আছে। তিনি কি বলছেন জানো? তিনি একটা নাটক লিখেছিলেন, সেই নাটকে একটা চরিত্র, কৃতদাস মালিকের চরিত্র, সে কৃতদাসকে প্রহার করছে, প্রহার করতে করতে চাবুক দিয়ে প্রহার করছে, চাবুক মারতে মারতে সে পালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে পালিয়ে যাওয়ার জন্যে তার উপরে তোমার শাস্তি আরো বেশি বেড়ে যেত, চাবুকের ঘা আরো বেশি বেড়ে যেত, যেহেতু সে পালিয়ে যাচ্ছে। আর পালিয়ে না গেলে, দাঁড়িয়ে থেকে যদি চাবুক খায় তাহলে শাস্তি কম হতো, চাবুকের ঘা কম হতো। এইবার আমি আসছি যে তুমি দেখো প্রভুদের, আমি প্রভুদা মানে শারীরিক নির্যাতন করত, চাবুক মারত, প্রভুর সম্পত্তি, কৃতদাসরা প্রভুর সম্পত্তি ছিল, পালানোর চেষ্টা করা যাবে না, পালালে সে হবে দুষ্কৃতী, সে হবে দুষ্কৃতী, সে ফ্রড। যে কৃতদাস অত্যাচারে পালিয়ে যাবে তাকে ধরে নিয়ে এসে তার 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 কপালে এফ লিখে দেওয়া হতো, এফ লিখে দেওয়া হতো, তাকে দুষ্কৃতী বলা হতো। খুব খারাপ লাগছে বলতে, তাহলে এবং তারপর শাস্তি আরো বেড়ে যেত। এই যে অমানবিক অত্যাচার। আর 5 নম্বরে আমরা বলবো, 5 নম্বর যে অত্যাচার, গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর কি? গ্ল্যাডিয়েটর হচ্ছে পশু, হিংস্র পশু, বাঘ, ভাল্লুক, অর্থাৎ হিংস্র পশু, তোমরা ভালো জানো। সেই হিংস্র পশুর সঙ্গে কৃতদাসদের লড়াইয়ে নামিয়ে দেওয়া হতো, উৎসব করা হতো। আর এই লড়াইয়ে অধিকাংশ কৃতদাস মারা যেত। মারা যাওয়াটা স্বাভাবিক, তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো। বাঘের সঙ্গে মানুষের লড়াই, এই লড়াইয়ে অনেক কৃতদাস প্রাণ যেত। আর এইটা নিয়ে আনন্দ করত কৃতদাস মালিকরা, একে বলা হয় গ্ল্যাডিয়েটর। এই গ্ল্যাডিয়েটর যে ব্যবস্থা, এই যে উৎসব, এটা কিন্তু অমানবিক, এটাকে আমরা মানতে পারি না। 6 নাম্বার, প্রভুর মানে অনেক প্রভু ছিল, ধরো সামথিং যে সুব্যবহার ছিল, যে কৃতদাসদের সঙ্গে ভালো ব্যবহার করত, তাদের ভালো খাবার দিত, কিছু পোশাক দিত, খুব আলাপ আলোচনা করত। আর তারাও কিন্তু প্রভু ভক্ত ছিল, তারা প্রভুর জীবন রক্ষা করত। এইভাবে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, সেটা খুব কম সংখ্যক কৃতদাস মালিকের মধ্যে লক্ষ্য করা যায়। 7 নম্বর দেখো, সতুরনালিয়া উৎসব। সতুরনালিয়া উৎসব হতো, এটা একটা উৎসব। এই উৎসবে কৃতদাস মালিক এবং কৃতদাস তারা উভয়ই উপস্থিত হতেন, এবং এখানে কিন্তু এই উৎসবের একটা ভূমিকা ছিল, পজিটিভ রোল ছিল কৃতদাস মালিকদের। তারা কৃতদাস হয়ে কৃতদাসদের যে ভূমিকা সেটা দেখাতো, আর কৃতদাসরা মাস্টার বা প্রভুর হয়ে অভিনয় করে তারা সেই ভূমিকা পালন করত। অর্থাৎ এখানে কৃতদাসরা প্রভুদের যেমন আন্তরিকভাবে সম্মান জানাতো আনুষ্ঠানিকভাবে, তেমনি
কৃতদাস মালিকরাও কৃতদাসদের একটা আন্তরিকভাবে মানে মানে ভালোবাসার স্বরূপ ব্যবহার, অর্থাৎ সে নিজে কৃতদাস হয়ে তার মতো করে একটা উৎসবে অংশগ্রহণ করা। এইভাবে আমাদের দেখেছি যে সতুর নালিয়া উৎসব, এই উৎসবটা। তাহলে আমি এবার সাম আপ করব। তাহলে আমরা দেখছি যে কৃতদাস ব্যবস্থা এটা অমানবিক ব্যবস্থা। আজকের পৃথিবীতে কৃতদাস ব্যবস্থা নেই, কিন্তু যারা অবহেলিত শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আমাদের এই প্রত্যেকটা দেশের ডোমেস্টিক পেরিফেরিতে আমরা লক্ষ্য করি বহু মানুষ খাবার পায় না, পোশাক পায় না, এবং বহু মানুষ যারা দরিদ্র মানুষ তারা সুবিচার পায় না। যারা বলশালী শাসক শ্রেণী বলশালীদের সমর্থন করে, শাসক শ্রেণী যারা দুর্বৃত্তদের সমর্থন করে, আর শাসক শ্রেণী যারা ধনী তাদের সমর্থন করে। আর শাসক শ্রেণীর নিয়ন্ত্রণে যে বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিক প্রশাসন এবং অরাজনৈতিক প্রশাসন, তারা গরিবদের স্বার্থকে যতই মুখে বলুক তারা কিন্তু বিঘ্নিত করে, তারা গরিবদের সুবিচার দেয় না। তাই আজকের যারা অবহেলিত মানুষ, তাহলে এই প্রেক্ষাপটে আমাদের ধরে নিতে হবে যে আমাদের যেটা আজ থেকে 21 বছর আগে রোমান সাম্রাজ্যে ছিল কৃতদাসদের সম্পর্কে যে আমি বর্ণনা দিলাম, সেটা অত্যন্ত কষ্টের। যেন এই ধরনের ওপেনলি যেন না আসে। আজকে যারা হত্যা করছে সমাজ ব্যবস্থাতে, যারা বিচারের সুবিচার দেয় না, যারা রাষ্ট্র তো বিবর্ত, রাষ্ট্রকে পরিচালনা করে যারা সুবিধাবাদী, তারা গণতন্ত্র নামে গণতন্ত্র, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ রক্ষা করে গণতন্ত্র, জনপ্রতিনিধি নির্বাচনের আগে খুব মানুষকে নির্বাচকদের সম্মান দেয়, মর্যাদা দেয়, এবং যারা তখন ক্ষমতায় যায় তারা করাপশনের সঙ্গে যুক্ত করে। করাপশন করবার জন্যে তারা হত্যা লীলা চালায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে, সাধারণ মানুষের মধ্যে মরাল ক্যারেক্টার নষ্ট করে দেয়। যে দ্রব্য মানুষের মধ্যে প্রচার করে, আমি আজকে বলি, আজকের সরকারও কিন্তু পানীয় দ্রব্য, যেটা মদের কথা আমরা আজকে রোমান সাম্রাজ্যের কৃতদাসদের করেই নেওয়া হতো, কৃতদাস মালিকরা আজকের রাষ্ট্র কাঠামোতে যে দ্রব্য উৎপাদন করলে, যে দ্রব্য মানুষ পান করলে তার মেরুদণ্ড, তার ক্ষতি হবে, রাষ্ট্র কেন সেই দ্রব্য উৎপাদনের স্বীকৃতি দেয়? এটা তো আমরা সেই সময়ের কৃতদাস ব্যবস্থার সঙ্গে তুলনা করতে পারি। যাই হোক, আমি এদিকে আলোচনায় যাচ্ছি না, তোমরা রোমান সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থাটা পড়বে। এটা পড়তে গিয়ে খুব কষ্ট হবে, তবে ইতিহাস আমাদের শিক্ষা দেয়, আমাদের জাতির মেরুদণ্ড শক্ত করে, আমাদের মানুষের মধ্যে এই হিউম্যানিটিকে জাগিয়ে তোলে, আমাদের মরাল ক্যারেক্টারকে জাগিয়ে তোলে। হ্যাঁ, এই জন্যই আমরা ইতিহাস পড়ি। আর ইতিহাস মানে শুধু রাজায় যুদ্ধ নয়, ইতিহাস মানে সত্যের ইতিহাস, সভ্যতার অগ্রগতির ইতিহাস, যুক্তির ইতিহাস, মূল্যবোধের ইতিহাস, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির তৈরির ইতিহাস। এই বলে আমি তোমাদের ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।